আচ্ছা, আমাদের এই মেশিন চ্যাপ্টারটাকে আমরা দুটো পার্টে ক্লাসিফাই করব উজ্জয়িনী। একটা পার্টের মধ্যে আমরা মেশিনস, তার জেনারেল টার্মস, লিভার, এই পার্টটা নিয়ে ডিসকাস করব। আর লাস্ট পার্টে আমরা পুলিটাকে নিয়ে ইন ডিটেলে ডিসকাস করব। তো আমরা ফার্স্টে যে পার্টটা স্টার্ট করছি, এটা ধরো আমি নাম দিলাম পার্ট এ। এই পার্টে তাহলে আমাদের মেন যেটা টপিক যেগুলো থাকবে বা আমাদের টপিকস অফ ডিসকাশন থাকবে, সেটা হচ্ছে মেশিনস, জেনারেল টার্মস অ্যান্ড লিভার্স। তো এই পার্টের মধ্যে যেটা আমরা ফার্স্টে স্টার্ট করছি একদম সিম্পল যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে সিম্পল মেশিনস। এই সিম্পল মেশিনস অ্যাকচুয়ালি কি? দেখো, আমাদের এই যে ডে টু ডে লাইফ রয়েছে, আমাদের এই ডে টু ডে লাইফের মধ্যে মেশিন হচ্ছে আমাদের একটা তোমার ইন্ডিসপেন্সেবল পার্ট, যেটা ছাড়া আমরা কিন্তু সেরকমভাবে কোনো টাস্কে পারফর্ম করতে পারি না। তার মানে অলমোস্ট সব টাস্কে পারফর্ম করতে আমাদের মেশিনের উপর রিলাই করতে হয়। এবার সেই মেশিনের তোমার নেচারটা কি হতে পারে? সেই মেশিনের নেচার সিম্পল থেকে, একদম সিম্পল মেশিন থেকে স্টার্ট করে কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল মেশিনস হতে পারে। এই যে মেশিন টার্মটা, এটা বেসিক্যালি একটা ডিভাইসকে ডেসক্রাইব করছে। সেটা সিম্পল ডিভাইস হতে পারে, সেটা কমপ্লেক্স ডিভাইস হতে পারে। কমপ্লেক্স ডিভাইস মানে ধরো তোমার কোনো একটা ইন্ডাস্ট্রির কোনো মেশিন, কারের ইঞ্জিন, কম্পিউটার, যার মধ্যে তোমার ভেরিয়াস কমপ্লেক্স মেকানিজম পারফর্ম হচ্ছে। আবার আমাদের যেগুলো নর্মাল সিম্পল ডিভাইস, যেগুলো ইউজার ফ্রেন্ডলি মেকানিজমের উপর বেস করে কাজ করে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে সিম্পল মেশিন। তো সিম্পল ডিভাইস কি হতে পারে আমাদের ডে টু ডে লাইফের মধ্যে? আমাদের সিজার্স হতে পারে। আমরা যখন তোমার লেমন থেকে জুস এক্সট্র্যাক্ট করি, তখন আমরা লেমন স্কুইজার ইউজ করি। ধরো, ফুড আইটেমসকে ব্রেকডাউন করার জন্য ফুড গ্রাইন্ডার ইউজ করি, নাট ক্র্যাকার ইউজ করি, স্প্যানার ইউজ করি। এগুলো সবই হচ্ছে সিম্পল মেশিনের এক্সাম্পল, যেটা সিম্পলিফাই করছে আমাদের ডে টু ডে ওয়ার্ককে। এবার যখন আমরা ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে মেশিনকে ডেসক্রাইব করব, তখন মেশিনের আরও প্রিসাইজ মিনিংকে কনসিডার করতে হবে। প্রিসাইজ মিনিং মানে কি? তখন আমরা মেশিনকে কনসিডার করব একটা ডিভাইস হিসাবে, যেটাকে আমরা এমপ্লয় করব টু পারফর্ম ওয়ার্ক, যেটা এই মেশিন বা ডিভাইস ছাড়া কনভিনিয়েন্টলি বা মোর এফিশিয়েন্টলি পারফর্ম করা পসিবল ছিল না। তাহলে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মেশিনের যে ডেফিনেশনটা অ্যারাইজ করলো বা ক্রিয়েটেড হলো, সেটা কীরকম তাহলে দাঁড়ালো? যে মেশিন হচ্ছে একটা ডিভাইস যেটা আমাদের হেল্প করবে টু ওভারকাম এ লার্জ রেজিস্টিভ ফোর্স। এই লার্জ রেজিস্টিভ ফোর্সকে আমরা বলছি হচ্ছে লোড। এবার কিভাবে এটা হেল্প করবে টু ওভারকাম এ লার্জ রেজিস্টিভ ফোর্স? বাই অ্যাপ্লাইং এ স্মলার এফোর্ট অর ফোর্স। এটা একটা হতে পারে কন্ডিশন। অর এই ডিভাইসটা আমাদের হেল্প করতে পারে টু গেন স্পিড। অর এই ডিভাইসটা হেল্প করতে পারে টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, দ্যাট ইজ টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ দ্য এফোর্ট টু এ কনভিনিয়েন্ট পয়েন্ট অ্যান্ড ইন এ ডিজায়ার্ড ডাইরেকশন। তাহলে পরে আমাকে যদি মেশিনের ডেফিনেশন বলে, তাহলে আমি কি বলবো? আমি তাহলে বলবো এ মেশিন ইজ এ ডিভাইস দ্যাট হেল্পস টু ওভারকাম এ লার্জ রেজিস্টিভ ফোর্স, যেটাকে আমরা কনসিডার করছি অ্যাজ আওয়ার লোড, বাই অ্যাপ্লাইং এ স্মলার ফোর্স, যেটার নাম হচ্ছে এফোর্ট, অর হেল্পস টু গেন স্পিড, or helps to
চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এফোর্ট টু এ convenient point and in a desired direction. এবার এই যে ডেফিনেশনটা আমরা পেলাম উজ্জয়িনী, সবকটা পার্টকেই আমরা ডিসকাস করব ইন ডিটেল। এই ডেফিনেশনটা ক্লিয়ার তো তোমার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে, মেশিন কিন্তু নিজে থেকে নিজে ওয়ার্ক পারফর্ম করতে পারে না। মেশিনের পারফরমেন্সের জন্য এক্সটার্নাল সোর্স অফ এনার্জি থাকা দরকার, যেটা সাপ্লাই করবে সাম অ্যামাউন্ট অফ এনার্জি টু দ্যাট মেশিন, যে এনার্জিটাকে আমরা কনসিডার করব অ্যাজ আওয়ার ইনপুট এনার্জি। এই ইনপুট এনার্জিটা মেশিন দিয়ে কনভার্টেড হবে ইনটু ইউজফুল ওয়ার্ক, যাকে আমরা বলবো হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট এনার্জি তুমি যতক্ষণ না পর্যন্ত প্রোভাইড করছো বাই ইউজিং সাম এক্সটার্নাল সোর্স অফ এনার্জি, মেশিন কিন্তু কোনোভাবে বাই ইটসেলফ পারফর্ম করতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মেশিনে, সে সিম্পল মেশিন বলো বা কমপ্লেক্স মেশিন বলো, প্রত্যেকের এটা হচ্ছে একদম আন্ডারলাইন একটা প্রিন্সিপাল। এইবার আমাকে যদি টাইপস অফ মেশিন বলা হয় বা কাইন্ডস অফ মেশিন বলা হয় বা টাইপস অফ সিম্পল মেশিন, আমি এখন সিম্পল মেশিনে আছি, তাহলে পরে আমরা এই পার্টটাকে নিয়ে ডিসকাস করি। তো টাইপস অফ সিম্পল মেশিনস হচ্ছে বেসিক্যালি, সিম্পল মেশিনকে আমরা কি বলবো, কমপ্লেক্স মেশিনের ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লকস, যাদের উপর বেস করে কমপ্লেক্স মেশিনগুলো তোমার প্রডিউসড হয় বা তোমার কমপ্লেক্স মেশিনগুলোকে ক্রিয়েট করা হয়। যদি আমি সিম্পল মেশিনকে দুটো প্রাইমারি ক্লাসে ডিভাইড করি, তাহলে পরে নাম্বার 1 আমরা যেটাকে বলি সেটা হচ্ছে লিভার, আর নাম্বার 2 হচ্ছে ইনক্লাইন্ড প্লেন। লিভার মানে কি, এখানে মেশিনগুলো, আমরা সেই টাইপের মেশিন নিয়ে কাজ করব উজ্জয়িনী, যে মেশিনগুলো পিভটেড থাকবে অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট অর অ্যারাউন্ড এ ফিক্সড পয়েন্ট, যেটা হচ্ছে লিভার ক্লাসের আন্ডারে পড়বে। এই ক্লাসে এই টাইপের মেশিন নিয়েই আমাকে ডিল করতে হবে। কিন্তু যদি আমাকে ইনক্লাইন প্লেনের পার্টটা কনসিডার করতে হয়, সেখানে আমাকে কনসিডার করতে হবে সেই মেশিনকে যারা একটা ফ্ল্যাট সাপোর্টিং সারফেসকে ইউজ করছে, কিন্তু সারফেসটা হরাইজেন্টাল নয়, হরাইজেন্টালের সঙ্গে টিল্টেড থাকছে অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল। এই অবধি তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমাকে যদি লিভারকে আরও ফার্দার তোমার ক্লাসিফাই করতে বলে, তাহলে পরে সেক্ষেত্রে লিভারকে আমরা এইভাবে ক্লাসিফাই করতে পারি উজ্জয়িনী। লিভার্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু, নাম্বার এ আমি বলবো পুলি। এই পুলিটা কীরকম? পুলি হচ্ছে বেসিক্যালি তোমার একটা অ্যাক্সেল বা শ্যাফটের উপরে একটা হুইল দিয়ে একটা তোমার স্ট্রাকচার তৈরি করা হয়, এবং এটাকে ডিজাইন করা হয় টু সাপোর্ট মুভমেন্ট অ্যান্ড চেঞ্জ অফ ডাইরেকশন অফ এ কেবল অর বেল্ট। কীরকম? আমাদের আগেকার দিনে দেখবে তোমার বইয়ের ডায়াগ্রামের মধ্যে থাকে, ওয়েলের থেকে আমরা যখন ওয়াটারকে ড্র করি বাই ইউজিং এ বাকেট, সেখানে আমরা পুলি ইউজ করছি। বা ধরো যখন আমরা ফ্ল্যাগ হোয়েস্ট করি, তখন আমাদের কাছে ওখানে ফ্ল্যাগ পোলসের মধ্যে এরকম পুলি এক্সিস্ট করে। তাহলে পুলিকে আমরা কি বলতে পারবো? পুলিকে আমরা বলবো এ হুইল অন অ্যান অ্যাক্সেল অর শ্যাফট দ্যাট ইজ ডিজাইন টু সাপোর্ট মুভমেন্ট অ্যান্ড চেঞ্জ অফ ডাইরেকশন অফ এ কেবল অর বেল্ট। এটা হচ্ছে পুলি। নেক্সট যেটা আরেকটা পার্ট, আরেকটা টাইপ অফ লিভার্স, তার নাম হচ্ছে গিয়ার।
গিয়ারের সিস্টেমটা কীরকম, এর মধ্যে একটা হুইল থাকে কিন্তু হুইলের টুথ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে টুথেড হুইল, যেটা অন্য হুইলের সাথে অল্টার করে এমনভাবে রিলেটেড থাকে যাতে করে এর মধ্যে একটা স্পিড অফ ড্রাইভিং মেকানিজম আর স্পিড অফ দ্য ড্রিভেন পার্টকে রিলেট করানো পসিবল হয়। কীরকম, ধরো আমি যদি বাইসাইকেলের কথা চিন্তা করি, বাইসাইকেলে আমরা পেডেল করছি এবং আলটিমেটলি সেই এফোর্টটা কিন্তু দেখো আমাদের রেয়ার হুইলে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে উইথ দ্য হেল্প অফ এ গিয়ার। অটোমোবাইলের মধ্যে এরকম গিয়ার থাকে। তাহলে গিয়ার হচ্ছে বেসিক্যালি একটা টুথেড হুইল যেটা ওয়ার্ক করছে আদার তোমার মেশিন বা আদার ডিভাইসের সাথে, এবং কি করছে, এটা অল্টার করছে দ্য রিলেশন বিটুইন দ্য স্পিড অফ এ ড্রাইভিং মেকানিজম। এখানে স্পিড অফ এ ড্রাইভিং মেকানিজমটা বাইসাইকেল বললে আমরা যখন পেডেল করছি তখন, তুমি যদি কার বলো সেটা হচ্ছে ইঞ্জিন, আর স্পিড অফ দ্য ড্রিভেন পার্ট, এখানে কাকে তুমি ড্রাইভ করছো, হুইলসকে। তাহলে পরে আমি এটাকে বলছি যে গিয়ার ইজ এ টুথেড হুইল হুইচ works with other parts to alter the relation between the speed of a driving mechanism and the speed of the driven parts. driven partsটা হচ্ছে হুইল আর স্পিড মেকানিজম হচ্ছে কার হলে ইঞ্জিন। গিয়ারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, থার্ড পার্ট যেটা আমরা পাই এই তোমার কি বলে লিভারের আন্ডারে, সেটা হচ্ছে হুইল অ্যান্ড অ্যাক্সেল। এটা হচ্ছে একটা স্মলার অ্যাক্সেলের উপরে একটা হুইল অ্যাটাচ থাকে এবং এই দুটো পার্ট একসাথে রোটেট করে যাতে করে ফোর্সটা একটা পার্ট থেকে আরেকটা পার্টে ট্রান্সফার্ড হতে পারে। ধরো তুমি একটা ডোর নবকে রোটেট করে তুমি ডোরকে ওপেন করছো বা ক্লোজ করছো, সেটা হচ্ছে আমার একটা হুইল অ্যান্ড অ্যাক্সেলের এক্সাম্পল। যখন আমরা কার ড্রাইভ করছি, তোমার বাবা যখন ড্রাইভ করেন তখন তিনি যখন স্টিয়ারিং হুইলটাকে তোমার মুভ করেন, মানে তোমার রোটেট করান, সেটা হচ্ছে এক্সাম্পল অফ হুইল অ্যান্ড অ্যাক্সেল। স্ক্রু ড্রাইভারের হ্যান্ডেল, সেটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ হুইল অ্যান্ড অ্যাক্সেল। তাহলে হুইল অ্যান্ড অ্যাক্সেল হচ্ছে বেসিক্যালি কি, it is a simple mechanism, sorry, it is a simple machine that consists of a wheel attached to a smaller axle so that these two parts rotate together, in which a force is transferred from one to another. লিভারকে আমরা এই তিনটে পার্টে ক্লাসিফাই করতে পারি উজ্জয়িনী। আর সেকেন্ড যেটা পড়ে থাকলো উজ্জয়িনী, সেটা হচ্ছে ইনক্লাইন্ড প্লেন। এই ইনক্লাইন্ড প্লেনের মধ্যে আমাদের এখানে খুব বেশি ইন ডিটেল পড়ার মতন স্কোপ নেই। একটা পার্টকে আমরা বলছি হচ্ছে ওয়েজ। ওয়েজ মানে এটা একটা ট্রায়াঙ্গুলার শেপেড টুল আর কি, যেটাকে তুমি একটা পোর্টেবল ইনক্লাইন প্লেনের মতন কনসিডার করতে পারো। সেটা দিয়ে আমরা তোমার দুটো অবজেক্টকে সেপারেট করতে পারি বা অবজেক্টের পজিশানকে সেপারেট করতে পারি, একটা অবজেক্টকে লিফট করতে পারি, কোনো একটা পার্টিকুলার অবজেক্টকে কোনো একটা প্লেসে হোল্ড করে রাখতে পারি। এগুলো হচ্ছে আমাদের ওয়েজের তোমার অ্যাপ্লিকেশান। এবার ওয়েজের যদি তুমি এক্সাম্পল নাও, নাইফ একটা ওয়েজের মতন কাজ করে, অ্যাক্স ওয়েজের মতো কাজ করে। তার মানে বেসিক্যালি আমার একটা ট্রায়াঙ্গুলার শেপের টুল আমাকে কনসিডার করতে হবে, যেটাকে আমাকে ইনক্লাইন্ড প্লেনের মতন অবস্থাতে ইউজ করতে হবে। আর আরেকটা হচ্ছে আমার স্ক্রু, যে স্ক্রুটা হচ্ছে বেসিক্যালি
তুমি বলতে পারো যে এটার একটা ধরো তোমার একটা সেন্ট্রাল একটা সিলিন্ডার থাকে, এবং তার মধ্যে তুমি কি করছো, তুমি স্ক্রুটাকে যখন রোটেট করাচ্ছ, সেই রোটেশনাল মোশনের জন্য স্ক্রুটা একটা স্ট্রাকচারের ইনসাইডে ড্রিভেন হয়। তার মানে এখানে রোটেশনাল মোশনটা লিনিয়ার মোশনে কনভার্টেড হয়। তাহলে সেকেন্ড পার্ট যেটাকে আমরা বলতে পারি উজ্জয়িনী, সেটা হচ্ছে স্ক্রু। ইনক্লাইন প্লেনকে আমরা এই দুটো পার্টে জেনারেলি ক্লাসিফাই করি। তাহলে এইগুলো হচ্ছে আমার টাইপস অফ সিম্পল মেশিনস। এইবারে আমাদের যেটা ইম্পর্টেন্ট পার্ট উজ্জয়িনী, সেটা হচ্ছে জেনারেল টার্মস রিলেটেড টু মেশিনস। এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু কিছু টার্মিনোলজি আমাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ কিভাবে মেশিন পারফর্ম করে সেই মেকানিজমটা বোঝার জন্য আমাদের এই জেনারেল টার্মগুলো জানাটা একটা মাস্ট। প্রথম যে টার্মটা আমাদের লাগে উজ্জয়িনী, সেটা হচ্ছে লোড, যেটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করি। লোড বেসিক্যালি কি? লোড মানে হচ্ছে এটা একটা অপোজিং বা রেজিস্টিভ ফোর্স, যেটাকে ওভারকাম করার জন্য মেশিনকে ডিজাইন করা হয়েছে। তার মানে বেসিক্যালি মেশিনকে ডিজাইন করা হয় টু ওয়ার্ক এগেনস্ট দিস অপোজিং অর রেজিস্টিভ ফোর্স। তাহলে পরে আমার লোডের ডেফিনেশনটা কি হবে? আমি বলবো লোড ইজ দ্য অপোজিং অর রেজিস্টিভ ফোর্স দ্যাট দ্য মেশিন ইজ ডিজাইনড টু ওভারকাম অর ওয়ার্ক এগেনস্ট। ধরো আমি একটা অবজেক্ট তাকে লিফট করতে চাইছি, সেখানে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। কেন? অবজেক্টের ওয়েটকে ওভারকাম করার জন্য। তাহলে পরে এখানে অবজেক্টের ওয়েটটা হচ্ছে আমার রেজিস্টিভ ফোর্স। এবার সেটাকে আমি লিফট করার জন্য যে মেশিনটাকে ইউজ করব, সেই মেশিনটা এই রেজিস্টিভ ফোর্সকে ওভারকাম করছে, বা এই বডিটার ওয়েটের এগেনস্টে একটা ওয়ার্ক পারফর্ম করছে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এর এসআই ইউনিট কি হবে উজ্জয়িনী? লোডের এসআই ইউনিট কি হবে? স্যার কিলোগ্রাম ফোর্স। কিলোগ্রাম ফোর্স তো একটা গ্র্যাভিটেশনাল ইউনিট। তার তোমার ইউনিট কি উজ্জয়িনী? অ্যাবসলিউট ইউনিট কি যেটা আমরা ইউজ করি? নিউটন। নিউটন। কারণ বেসিক্যালি এটা কিছুই নয়, এটা হচ্ছে একটা ফোর্স। তাহলে পরে এর ইউনিট হচ্ছে নিউটন। খুব ভালো কথা। এবারে আসছি আমরা সেকেন্ড পার্টে, নাম্বার টু। নাম্বার টু হচ্ছে এফোর্ট, যেটাকে আমরা ক্যাপিটাল ই সিম্বল দিয়ে ডিনোট করব। এফোর্ট কি? এফোর্ট হচ্ছে এটা একটা এক্সটার্নাল ফোর্স, যেটা মেশিনের উপর অ্যাপ্লাই করা হচ্ছে যাতে মেশিনটা ওয়ার্ক পারফর্ম করে আর সেই লোডকে ওভারকাম করতে পারে। তাহলে পরে আমি যদি এফোর্টের ডেফিনেশন বলি, তাহলে আমি কি বলবো? আমি বলবো ইট ইজ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য মেশিন টু মেক ইট ওয়ার্ক অ্যান্ড ওভারকাম দ্য লোড। ধরো একটা ক্রোবার দিয়ে তুমি একটা কোনো অবজেক্টকে লিফট করছো, বা ধরো একটা তোমার নেল ধরো টাইটলি ড্রিভেন রয়েছে, তুমি ক্রোবার দিয়ে সেই নেলটাকে রিমুভ করছো। তাহলে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো ওই ক্রোবারের হ্যান্ডেলের উপর। তাহলে এইটা হচ্ছে তোমার এফোর্ট। তাহলে দেখো এফোর্ট বেসিক্যালি ফোর্স। তাহলে পরে এফোর্টের এসআই ইউনিট আবার আগের বারের মতন হবে নিউটন, যেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করছি। এফোর্টটা ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এবার নাম্বার থ্রি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ
যেটাকে আমরা শর্টে এম ডট এ দিয়ে ডিনোট করি। মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি একটা মেশিনে কি মেজার করে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ মেজার করে তুমি যে এফোর্টটা অ্যাপ্লাই করছো সেই এফোর্টটা মেশিন কতটা টাইম মাল্টিপ্লাই করতে পারছে। তাহলে বেসিক্যালি আমরা বলি মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ এনি মেশিন ইজ দ্য মেজার অফ হাউ মাচ দ্য মেশিন মাল্টিপ্লাইজ দ্য এফোর্ট। এটা হলো একটা মেজারমেন্ট। এবার মেজারমেন্ট আমি করব কি করে? মেজারমেন্ট করব আমরা একটা রেশিও থেকে। কীরকম রেশিও? রেশিও অফ লোড টু দ্য এফোর্ট। তাহলে পরে আমাকে যদি মেকানিক্যাল অ্যাডভান্টেজের অফ এ মেশিনের তোমার ডেফিনেশান বলে, তাহলে পরে আমি বলবো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য লোড টু দ্য এফোর্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি এটা তো ডেফিনেশানটা হলো মেজারমেন্টের ডেফিনেশান, কিন্তু অ্যাকচুয়ালি মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি মেজার করছে? হাউ মাচ দ্য মেশিন মাল্টিপ্লাইজ দ্য এফোর্ট। তাহলে পরে আমি যদি এটাকে ইন ওয়ার্ডস এই রেশিওটাকে লিখতে চাই উজ্জয়িনী, তাহলে পরে আমার রেশিওটা কি দাঁড়াবে? আমার রেশিওটা হচ্ছে এরকম একটা স্টেটমেন্ট, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এফোর্ট। এই রেশিওটা ইন্ডিকেট করে অ্যাডভান্টেজেস অফ দ্য মেশিন in terms of force multiplication obtained by using that particular machine। এবার কি কি কন্ডিশন অ্যারাইজ করতে পারে? আচ্ছা, মেকানিক্যাল অ্যাডভান্টেজের ডেফিনেশনটা ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কন্ডিশন নাম্বার 1 কি কি হতে পারে? ধরো তুমি যে এফোর্টটা অ্যাপ্লাই করলে সেটা হচ্ছে লেস দ্যান দ্য লোড। তার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যাপ্লাইড এফোর্ট ইজ লেস দ্যান লোড। তার মানে আমি ম্যাথামেটিক্যালি বলবো ই লেস দ্যান এল। তাহলে যদি ই লেস দ্যান এল হয় উজ্জয়িনী, তাহলে পরে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 হবে না লেস দ্যান 1 হবে? স্যার গ্রেটার দ্যান 1। গ্রেটার দ্যান 1। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে গ্রেটার দ্যান 1। মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে পরে মেশিনটা কিভাবে অ্যাক্ট করে? এখানে মেশিন তখন ফোর্সকে মাল্টিপ্লাই করে। তার মানে মেশিন অ্যাক্ট করবে অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। দ্য মেশিন অ্যাক্টস অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। ফোর্সকে এখানে মাল্টিপ্লাই করছে, কারণ এফোর্টের থেকে আমি যে লোডকে বা যে রেজিস্টিভ ফোর্সকে ওভারকাম করছি সেটা অনেক বেশি। সেকেন্ড কন্ডিশন যদি উল্টো হয়, এবার হচ্ছে অ্যাপ্লাইড এফোর্ট ইজ গ্রেটার দ্যান লোড। তাহলে পরে এই কন্ডিশনে আমি কি পাচ্ছি? ই হচ্ছে ই হচ্ছে গ্রেটার দ্যান এল। দেখো যেই মোমেন্টে উজ্জয়িনী ই গ্রেটার দ্যান এল হয়ে গেল, ফ্র্যাকশানের ডিনোমিনেটর নিউমারেটরের থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে বলছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ লেস দ্যান 1। এই কন্ডিশনে কিন্তু মেশিন ফোর্সকে মাল্টিপ্লাই করতে পারছে না। আমরা আরেকটু ডিটেলে গেলে দেখব, যখন আমরা আরেকটু ফার্দার প্রোগ্রেস করব, এই কন্ডিশনে মেশিন ভেলোসিটিকে গেন করায় বা গেন ইন স্পিড এই হিসাবে মেশিনকে ইউজ করা হয়। তার মানে আমি এখানে বলবো দ্য মেশিন ইজ ইউজ টু গেন স্পিড। এই স্পিড গেনের ব্যাপারটা কেন হচ্ছে সেটা আমরা আরেকটু ডিটেলে যাই, তখন আমরা এটাকে পাবো। আর যদি উজ্জয়িনী এরকম হয় অ্যাপ্লাইড এফোর্ট ইজ ইকুয়াল টু দ্য লোড, তাহলে পরে আমার ই ইজ ইকুয়াল টু এল, এবং এবং এই কন্ডিশনে আমি কি দেখতে পাচ্ছি? মেকানিক্যাল অ্যাডভান্টেজ
ইজ ইকুয়াল টু 1। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 হলে কি হতে পারে উজ্জয়িনী, কোনো আইডিয়া? লেস গ্রেটার দ্যান 1 হলে ফোর্স মাল্টিপ্লাইড হচ্ছে, লেস দ্যান 1 হলে আমরা বলছি মেশিনকে আমরা ইউজ করি টু গেন স্পিড। এবার কিভাবে স্পিডকে গেন করছে সেটা আমরা একটু বাদে দেখছি। কিন্তু যদি তোমার এরকম কন্ডিশন হয় এফোর্ট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু লোড, তাহলে পরে আমরা এই মেশিনকে কিভাবে ইউজ করতে পারি উজ্জয়িনী, কোনো আইডিয়া? না স্যার। এখানে আমরা মেশিনকে ইউজ করি টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এফোর্ট। ঠিক আছে, এবারে তুমি যদি আমাকে বলো টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এফোর্ট, আমরা ধরো আমার একটা 50 নিউটন বা 60 নিউটনের লোড আছে, তুমি ধরো 10 নিউটনের একটা এফোর্ট অ্যাপ্লাই করলে, তাহলে 60/10 হচ্ছে 6, তার মানে ফোর্সকে তুমি 6 টাইমস মাল্টিপ্লাই করলে। কিন্তু যদি এরকম হয় উজ্জয়িনী, লোড আছে 30 নিউটন, তুমি অ্যাপ্লাই করছো এফোর্ট অফ 60 নিউটন, তাহলে 30/60 মানে হাফ, তার মানে 0.5। এই কন্ডিশনে ফোর্স দেখো মাল্টিপ্লাই হচ্ছে না। আর যদি ধরো তোমার একটা অবজেক্টের ওয়েট হচ্ছে 20 নিউটন, তুমি সেই অবজেক্টটাকে লিফট করাচ্ছ বা অবজেক্টটাকে তুমি একটা মেশিন দিয়ে তার উপর 10 নিউটন অফ ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে অ্যাকচুয়াল কন্ডিশন আমাকে কি বলে, আমি যদি একটা 10 নিউটনের লোডের উপরে একটা 10 নিউটন এফোর্ট অ্যাপ্লাই করি, তাহলে পরে এক্স্যাক্ট ব্যালেন্স হয়ে যায়, নেট রেজাল্ট হয়ে যায় 0। কিন্তু আমরা এখানে ধরো কনসিডার করছি লোডটা ধরো ইনফাইনাইটেসিমালি স্মল স্পিডে তুমি আস্তে 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 উপরের দিকে তুলছো, যেখানে অবজেক্টের কোনো অ্যাক্সিলারেশন নেই। এই কন্ডিশনে তোমার অ্যাপ্লাইড ফোর্স যদি ইকুয়াল টু দ্য লোড অফ দ্য বডি হয়, তাহলে পরে সেক্ষেত্রে তুমি বডিটাকে উইদাউট এনি অ্যাক্সিলারেশন এক্সট্রিমলি স্লোলি লিফট করাতে পারবে। সেইটা হচ্ছে আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 1। সেখানে আমাদের ডাইরেকশনটা দেখো কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে। এটা কি ক্লিয়ার হলো উজ্জয়িনী? বুঝতে পেরেছো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার নেক্সট যে টার্মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও, যেটাকে আমরা v.r দিয়ে ডিনোট করি। ভেলোসিটি রেশিও হচ্ছে এটাও একটা, এটা তো বুঝতেই পারছো রেশিও বলাই রয়েছে। এখানে কার রেশিও নেব? মেকানিক্যাল অ্যাডভান্টেজে আমরা রেশিও নিয়েছিলাম লোড টু এফোর্ট। এবারে ভেলোসিটি রেশিওতে আমরা রেশিওটা নেব এফোর্ট যে ভেলোসিটিতে অ্যাপ্লাইড হয়েছে মেশিনের উপর, তার সাথে যে ভেলোসিটিতে লোডটা মুভ করেছে তার রেশিও। তার মানে ভেলোসিটি রেশিওতে আমরা নেব হচ্ছে রেশিও অফ দ্য ভেলোসিটি অ্যাট হুইচ দ্য এফোর্ট ইজ অ্যাপ্লাইড অন দ্য মেশিন টু দ্য ভেলোসিটি অ্যাট হুইচ দ্য লোড মুভস। তাহলে পরে আমি যদি এটাকে ডেফিনেশনের ফর্মে লিখি, তাহলে আমি লিখব ইট ইজ দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি উইথ হুইচ দ্য ratio of the velocity with which the applied effort on the machine, আচ্ছা না এই কথাটা না ঠিক হলো না, velocity with which the effort is applied on the machine, যেটাকে আমরা একটা ধরো ভি সাফিক্স ই বলবো,
টু দ্য ভেলোসিটি অ্যাট হুইচ দ্য লোড মুভস। তাহলে পরে আমি যদি ভেলোসিটি অফ এফোর্টকে বলি ভি সাফিক্স ই আর ভেলোসিটি অফ লোডকে যদি আমি বলি ভি সাফিক্স এল, তাহলে ভেলোসিটি রেশিওর আমাদের স্টেটমেন্ট ইন ওয়ার্ডস যদি ইকুয়েশন ওয়াইজ লিখতে চাই তাহলে পরে হচ্ছে দেখো ভেলোসিটি অফ এফোর্ট ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লোড। এখান থেকে আমরা গেইন ইন স্পিড কিভাবে হবে জানবো, কীরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখো। এবার ভেলোসিটি অফ এফোর্ট এটা আমি মাপবো কিভাবে, মেজার করব কিভাবে, কি ভেলোসিটিতে আমি এফোর্ট অ্যাপ্লাই করেছি। তাহলে তার জায়গাতে কনভিনিয়েন্ট একটা কোনো ফ্যাক্টরে বা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমাকে ভেলোসিটি অফ এফোর্টটাকে কনভার্ট করতে হবে, যেটাকে আমি খুব ইজিলি মেজার করতে পারি। এবার সেই প্যারামিটার বা সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি? ভেলোসিটিকে উজ্জয়িনী আমি যদি বাই ডেফিনেশন কনসিডার করি, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেই লজিকটাকে আমরা এখানে ইউজ করব। আমি যে টি টাইমের জন্য এফোর্টটাকে অ্যাপ্লাই করব, সেম টি টাইমের জন্য লোড মুভ করবে, তাহলে লোড এবং তোমার এফোর্ট দুজনের জন্য টাইমটা হচ্ছে আমার এখানে সেম। তাহলে পরে আমার দুটো কন্ডিশন এখানে মেজার করতে হবে। যে পয়েন্টে তুমি এফোর্টটা অ্যাপ্লাই করেছো সেই পয়েন্টটা সাপোজ টি টাইমে কতটা অ্যামাউন্টে ডিসপ্লেস হচ্ছে, আর সেম টি টাইমে লোড কতটা অ্যামাউন্টে ডিসপ্লেসড হচ্ছে। তাহলে পরে আমি ধরো কনসিডার করলাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্ট, এটা ধরো আমি কনসিডার করছি ডি ই। ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ই হচ্ছে সাফিক্স ই মানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্ট। নেক্সট হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য লোড। ডিসপ্লেসমেন্ট অফ দ্য লোডকে ধরো আমি কনসিডার করলাম ডি সাফিক্স ক্যাপিটাল এল, এবং এই দুটোই হচ্ছে ইন সেম টাইম টি, বোথ দ্য ডিসপ্লেসমেন্টস অকার ইন দ্য সেম টাইম টি। তাহলে পরে এবার আমাকে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইজ ইকুয়াল টু ভেলোসিটি, এই লজিকে আমাকে ভেলোসিটি অফ এফোর্ট ক্যালকুলেট করতে হবে, ভেলোসিটি অফ লোড ক্যালকুলেট করতে হবে। তাহলে পরে এই ইকুয়েশনটাকে যদি আমি ইউজ করি, তাহলে ভেলোসিটি অফ লোড যেটাকে আমি বলছি সরি ভি সাফিক্স ই, সেটা হচ্ছে কত ডিসপ্লেসমেন্ট, ও সরি 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 লোড বলছি, প্রথমে আমি এফোর্টটা দেব। ভেলোসিটি অফ এফোর্ট তাহলে সেটা কত হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্ট ডিভাইডেড বাই টাইম, অ্যান্ড ভেলোসিটি অফ লোড এটাকে যদি আমি উজ্জয়িনী লিখি ভি সাফিক্স ক্যাপিটাল এল, তাহলে হবে ডিসপ্লেসমেন্ট অফ লোড ডিভাইডেড বাই দ্য সেম টাইম টি। এই অবধি ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। তাহলে পরে এবারে আমাকে এই দুটো এক্সপ্রেশনকে ভেলোসিটি রেশিওতে পুট করে দিতে হবে। তাহলে এই দুটো কন্ডিশনকে আমি যদি ভেলোসিটি রেশিওতে সাবস্টিটিউট করি, তাহলে দেখো এরকম একটা কন্ডিশন পাওয়া যাচ্ছে। ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু কী ছিল, ভিই বাই ভিএল। ভিই মানে ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট বাই টাইম বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড বাই টাইম, টাইম টাইম ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভেলোসিটি রেশিও পেলাম ডিই বাই ডিএল। তাহলে এটাকে যদি আমি ইন ওয়ার্ডস লিখি তাহলে কি হবে, ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড ইজ ইকুয়াল টু ভেলোসিটি রেশিও। তাহলে পরে আমি লিখতে পারি দেয়ারফোর ভেলোসিটি রেশিও ইজ ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড। তাহলে ভেলোসিটি রেশিওর অল্টারনেটিভ ডেফিনেশন কি হবে? অল্টারনেটিভ ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট
to the displacement of load. It is the ratio of the displacement of effort to the displacement of load. এই ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট আর ডিসপ্লেসমেন্ট অফ লোড দেখো আমরা খুব ইজিলি মেজার করতে পারবো। তাহলে আমাদের ভেলোসিটি অফ লোড বা ভেলোসিটি উইথ হুইচ দ্য এফোর্ট ওয়াজ অ্যাপ্লাইড এগুলো ক্যালকুলেট করার কিন্তু কোনো দরকার লাগছে না। দেখো এই অবধি ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আগের বারের মতন আমরা তিনটে কন্ডিশনকে কনসিডার করি। কন্ডিশন নাম্বার 1, যদি আমরা অবজার্ভ করি displacement of effort is greater than or more than the displacement of load, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে displacement of effort is greater than displacement of load। তাহলে এই লজিকে আমাদের কাছে ভেলোসিটি রেশিওটা দেখো গ্রেটার দ্যান 1 হচ্ছে, তাই তো উজ্জয়িনী? যদি এই কন্ডিশনটা হয় তাহলে ভেলোসিটি রেশিও ইজ গ্রেটার দ্যান 1। ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট অফ লোড, এই ব্যাপারটা যখন হবে তখন আমরা মনে রাখবো মেশিনটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করে। এবার তুমি যদি আমাকে বলো এখানে কেন গেইন ইন স্পিড হলো না? গেইন ইন স্পিড এই কারণের জন্য হলো না, ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1 আছে কিন্তু স্টিল এখানে গেইন ইন স্পিড হলো না। কেন হলো না? কারণ এফোর্ট তোমার লোডের থেকে বেশি ফাস্ট মুভ করছে, কারণ ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট ডিসপ্লেসমেন্ট অফ লোডের থেকে গ্রেটার সেম টাইমে। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট এখানে গ্রেটার স্পিডে মুভ করছে, সেই জন্য কিন্তু দেখো লোডের স্পিড এখানে রিলেটিভলি স্মল উইথ রেসপেক্ট টু দ্য স্পিড অফ এফোর্ট। তাই জন্য এখানে ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1 হলেও এখানে কিন্তু গেইন ইন স্পিড হলো না, কারণ লোড এখানে মুভ করছে অ্যাট এ স্লোয়ার রেট। এটা একটা মাঝে মাঝে আমাদের কনফিউশন হয়ে যায় যে ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1 মানে তো বেসিক্যালি গেইন ইন স্পিড হওয়া উচিত না। ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1 তার কারণ হচ্ছে এফোর্ট এখানে বেশি অ্যামাউন্ট অফ ডিসপ্লেসড হচ্ছে ইন দ্য সেম টাইম দ্যান দ্য লোড। তার মানে লোড এখানে অ্যাট এ স্লোয়ার রেট মুভ করছে। তাহলে পরে আমি এখানে বলবো দ্য মেশিন অ্যাক্টস অ্যাজ এ ফোর্স multiplier because the load moves at a slower rate। ব্যাপারটা ক্লিয়ার হলো তো উজ্জয়িনী? হ্যাঁ। কিন্তু যদি অপোজিটটা হয় উজ্জয়িনী, অপোজিট মানে ভেলোসিটি অফ ডিসপ্লেসমেন্ট অফ লোড ইজ গ্রেটার দ্যান দ্য ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট, তাহলে এই কন্ডিশনে দেখো ভেলোসিটি রেশিওটা উজ্জয়িনী হয়ে যাচ্ছে লেস দ্যান 1। তাহলে ভেলোসিটি রেশিও লেস দ্যান 1 মানে আমরা এখানে কি অবজার্ভ করছি? লোড ইজ মুভিং অ্যাট এ ফাস্টার রেট, সেম টাইমে ডিসপ্লেসমেন্ট অফ লোড হচ্ছে মোর দ্যান দ্য ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট। তাহলে আমি কি বলবো? দ্য লোড ইজ মুভিং অ্যাট এ ফাস্টার রেট অ্যান্ড হেন্স the machine gives gain in speed। আর থার্ড পয়েন্ট হচ্ছে যেটা আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 1 করে যা পেয়েছিলাম এখানেও এক্স্যাক্টলি সেম পাবো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 1-এ আমরা কি পেয়েছিলাম? চেঞ্জ অফ ডাইরেকশন অফ দ্য ফোর্স, এখানেও আমরা এক্স্যাক্টলি তাই পাবো। যদি ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট আর লোড এক্স্যাক্টলি সেম হয় তাহলে পরে আমরা কি দেখতে পাচ্ছি? ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু 1। তাহলে ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু 1 মানে দ্য মেশিন ইজ ইউজ টু চেঞ্জ দ্য direction of effort।
তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা দেখলাম, ভেলোসিটি রেশিও আমরা দেখলাম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ একটা রেশিও, ভেলোসিটি রেশিও এটাও একটা রেশিও অফ সেম কোয়ান্টিটিস, ডিসপ্লেসমেন্ট বাই ডিসপ্লেসমেন্ট অর ভেলোসিটি বাই ভেলোসিটি অর ফোর্স বাই ফোর্স। তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও এরা সিমিলার কোয়ান্টিটিসের রেশিও বলে এদের কোনো ইউনিট নেই, এদের কোনো ডাইমেনশনাল ফর্মুলা এক্সিস্ট করে না। এইবার একটা কোয়েশ্চেন আমি তোমাকে যদি করি উজ্জয়িনী, ভেলোসিটি রেশিও আর মেকানিক্যাল অ্যাডভান্টেজের মধ্যে, ধরো তোমাকে একটা পার্টিকুলার মেশিন দেওয়া হয়েছে, তুমি মেশিনটাকে চেঞ্জ করতে পারবে না, ওই মেশিনটা নিয়েই তোমাকে কাজ করতে হবে। তাহলে পরে এবার যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে এই পার্টিকুলার মেশিনের জন্য ভেলোসিটি রেশিও আর মেকানিক্যাল অ্যাডভান্টেজের মধ্যে কোন ফ্যাক্টরটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে চেঞ্জ করবে না, তুমি মেশিনটাকে কিভাবে অপারেট করছো তার উপর ডিপেন্ড করে, বা মেশিনের মধ্যে কতটা ফ্রিকশন আছে তার উপর ডিপেন্ড করে, কোনটা হতে পারে ভেলোসিটি রেশিও আর মেকানিক্যাল অ্যাডভান্টেজের মধ্যে? মেশিন তুমি, হ্যাঁ বলো। ভেলোসিটি রেশিও। কেন? ভেলোসিটি রেশিও বললে কেন, মানে কি লজিকে বললে? তোমার এটা নিশ্চয়ই কিছু মনে হয়েছে। স্যার ডিস্টেন্স মুভড তো মেশিনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না? কারেক্ট। তার মানে ভেলোসিটি রেশিও অফ এ মেশিন ডিপেন্ডস অন দ্য জিওমেট্রিক্যাল ডিজাইন অফ দ্য মেশিন। তার মানে মেশিনের ডাইমেনশন কীরকম, পার্টসগুলো কিভাবে অ্যারেঞ্জড আছে তার উপর ডিপেন্ড করে। সেই জন্য একটা মেশিনের কেসে, বা পার্টিকুলার একটা মেশিন যেখানে আমি মেশিনকে চেঞ্জ করছি না, মেশিনের কোনো পার্টস চেঞ্জ করতে পারছি না, সেখানে কিন্তু আমি সবসময়তে ভেলোসিটি রেশিওকে কনস্ট্যান্ট পাবো। সে আমি মেশিনকে যেরকমভাবে অপারেট করি না কেন, মেশিনের মধ্যে ফ্রিকশানকে আমি ইনক্রিজ করাই, রিডিউস করাই, যা খুশি করি না কেন, ভেলোসিটি রেশিও চেঞ্জ কখনো করবে না ফর এ পার্টিকুলার মেশিন। আচ্ছা, এবার আমাকে বলো তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কেন ভ্যারি করে যদি আমি একই মেশিন নিয়ে কাজ করি, ডিপেন্ডিং আপন মাই টাইপ অফ অপারেশন? এখানেও কিন্তু আমি মেশিন চেঞ্জ করছি না উজ্জয়িনী, মেশিনের ডাইমেনশনাল কোনো চেঞ্জ করছি না, সেম মেশিন নিয়ে কাজ করছি। লোড আর এফোর্ট চেঞ্জ করে। লোড অ্যান্ড এফোর্ট চেঞ্জ করে, আমরা তো সেই লোড অ্যান্ড এফোর্ট আমরা আগেরটাতেও চেঞ্জ করতে পারতাম। এটা লোড অ্যান্ড এফোর্ট চেঞ্জ না করার থেকে আরও বেটার আনসার হচ্ছে উজ্জয়িনী, আমি মেশিনকে কিভাবে অপারেট করব তার উপর ডিপেন্ড করে এফেক্ট অফ ফ্রিকশান। মেকানিক্যাল অ্যাডভান্টেজ একটা পার্টিকুলার মেশিনের জন্য ভ্যারি করে, তার কারণ হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু ফ্রিকশানের উপর ডিপেন্ডেন্ট। ফ্রিকশান কি? ফ্রিকশান হচ্ছে একটা অপোজিং ফোর্স, যেটা সব সময়তেই এনার্জিকে তোমার ডিসিপেট করে। ফ্রিকশান দিয়ে তুমি কখনো কোনো পজিটিভ সেন্সে কিছু পাবে না। তাহলে ফ্রিকশানের উপর ডিপেন্ড করে বলে, ফ্রিকশান বা ফ্রিকশান টাইপ প্যারামিটার বা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলে এফোর্টের এফেক্টিভনেসটা কমে যায় উজ্জয়িনী। এফোর্টের এফেক্টিভনেস কমে যায় বলেই একটা পার্টিকুলার মেশিনকে আমরা যদি ভেরিয়াস টাইপে অপারেট করি, অটোমেটিক্যালি তার মেকানিক্যাল অ্যাডভান্টেজটা ভ্যারি করে। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট এবার যে পয়েন্টটা আমরা পড়ব উজ্জয়িনী, সেটা হচ্ছে ইনপুট ওয়ার্ক অর ইনপুট এনার্জি। এটাকে আমরা এই সিম্বলটা দিয়ে ডিনোট করি উজ্জয়িনী, ওয়ার্ক সাফিক্স ইনপুট, বা অনেকে ডাব্লু সাফিক্স আইও লেখেন।
আই স্ট্যান্ডস ফর তোমার ইনপুট। ইনপুট ওয়ার্ক মানে এখানে ওয়ার্ক পারফর্ম করবে এফোর্ট। কার উপর পারফর্ম করবে? মেশিনের উপর। যদি তুমি ইনপুট ওয়ার্ক এই টার্মটা ধরে এগো, আর যদি ইনপুট এনার্জি ধরে এগো, তাহলে এটা আমি বলবো দ্য এনার্জি দ্যাট উইল বি সাপ্লাইড টু দ্য মেশিন। তাহলে পরে আমি কি বলতে পারি? আমি তাহলে বলতে পারি দ্য ওয়ার্ক ডান অন দ্য মেশিন বাই দ্য এফোর্ট অর দ্য এনার্জি সাপ্লাইড টু দ্য মেশিন। এটা হচ্ছে আমার ইনপুট ওয়ার্ক অর তোমার ইনপুট এনার্জি। এবার ধরো তুমি একটা এফোর্ট অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাইড এফোর্ট সাপোজ ক্যাপিটাল ই। এই এফোর্টটা ধরো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্টকে ডিসপ্লেস করছে বাই এ সার্টেন অ্যামাউন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড এফোর্ট। অ্যাপ্লাইড এফোর্ট ই সে causes a displacement। এখানে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্টের। ধরো ডিসপ্লেসমেন্টটাকে আমি বললাম ডি সাফিক্স ই ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড এফোর্ট। তাহলে পরে আমরা জানি উজ্জয়িনী অলরেডি এটা আমরা পড়ে এসেছি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডাইরেকশানে হয় তাহলে সিম্পলি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে পরে আমি যদি সেই লজিকটাকে ফলো করি তাহলে ওয়ার্ক ইনপুট হচ্ছে এফোর্ট মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্ট। ওয়ার্ক ডান যেহেতু, তাহলে পরে এর এসআই ইউনিট কি হবে? এসআই ইউনিট হচ্ছে জুল। ইনপুট ওয়ার্কটা ক্লিয়ার তো উজ্জয়িনী? দেখো আশা করি কোনো প্রবলেম নেই কিছু উজ্জয়িনী ইনপুট ওয়ার্কে? না স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে আউটপুট ওয়ার্ক অর আউটপুট এনার্জি, যেটাকে আমরা ডাব্লু সাফিক্স আউটপুট লিখতে পারি অথবা ডাব্লু সাফিক্স ও অনেকে লেখেন। এবারে আগের বারে ওয়ার্ক ডান হয়েছিল অন দ্য মেশিন, এবার ওয়ার্ক ডান হবে বাই দ্য মেশিন। তাহলে ওয়ার্ক কার উপর তোমার তোমার মেশিনটা কার উপর ওয়ার্ক পারফর্ম করবে? লোডের উপর, এবং সেই ওয়ার্কটাকে হতে হবে ইউজফুল ওয়ার্ক। তাহলে পরে আমি যখন আউটপুট ওয়ার্ক বা আউটপুট এনার্জিকে ডিফাইন করব তখন সেটা হচ্ছে ইট ইজ দ্য ইউজফুল ওয়ার্ক ডান বাই দ্য মেশিন কার উপর? অন দ্য লোড। লোডের উপরে এবার মেশিন একটা ইউজফুল ওয়ার্ককে পারফর্ম করছে। এবার যেই মোমেন্টে মেশিন ইউজফুল ওয়ার্ক পারফর্ম করবে লোডের উপর, লোড ডিসপ্লেসড হবে। তাহলে পরে আমি যদি কনসিডার করি সাপোজ লেট এ লোড এল ইজ ডিসপ্লেসড থ্রু এ ডিস্টেন্স সে ডি সাফিক্স এল বাই দ্য মেশিন। তাহলে পরে আমার ওয়ার্ক আউটপুট কি হবে? আবার আগের বারের মতন আমার ওয়ার্ক আউটপুট হবে হচ্ছে যে লোডটাকে ডিসপ্লেস করছে মেশিন সেই লোড মাল্টিপ্লাইড বাই দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট। এখানেও দেখো ওয়ার্ক ডান, তাহলে পরে আবার আমরা পাচ্ছি হচ্ছে সেম ইউনিট জুল। এটা হয়ে গেল আমাদের আউটপুট ওয়ার্ক অর আউটপুট এনার্জি। নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি। এই সিম্বলটার নাম জানো উজ্জয়িনী? স্যার ইটা। ইটা, ভেরি গুড। এফিসিয়েন্সি কি মেজার করে বলতে পারবে? আমি ডেফিনেশনের দিকে যাচ্ছি না, একটা মেশিনের এফিসিয়েন্সি কি মেজার করে উজ্জয়িনী?
দেখবে আমরা ইন জেনারেল খুব মানে ক্যাজুয়ালি বলি এই মেশিনটা খুব এফিশিয়েন্ট বা এই মেশিনটা খুব এফিশিয়েন্টলি কাজ করছে। কেন বলি? কোনো স্যার হ্যাঁ বলো। এফিশিয়েন্সি মানে মেশিনটা কত ভালো কাজ করে, ভালো কাজ করে বলতে? মানে উইদাউট মেকিং মিস্টেকস না সেটা বা তো টাইম আর না এনার্জি ওয়েস্ট না। না সেটা তো অন্য জিনিস হয়ে গেল। তুমি এই দুটো 5 আর 6 পয়েন্টের উপর বেস করে একটু চিন্তা করো তো। তুমি তোমার মানে ডিজায়ারেবল মেশিন কি হওয়া উচিত উজ্জয়িনী? তুমি ওকে ইনপুটে যা এনার্জি দেবে তুমি চাইবে তোমার ইনপুটে দেওয়া এনার্জিটা পুরোটাই ও কনভার্ট করুক ইনটু এ ইউজফুল ওয়ার্ক, তাই তো? হ্যাঁ স্যার। এটাই তো তোমার ডিজায়ার্ড মেশিন হওয়া উচিত। হ্যাঁ স্যার। তাহলে এফিসিয়েন্সিটা কি একটা মেশিনের? ইট ইজ এ মেজার অফ দ্য এফেক্টিভনেস অফ দ্য মেশিন ইন কনভার্টিং দ্য ইনপুট এনার্জি ইনটু ইউজফুল আউটপুট ওয়ার্ক। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা যখন বলবো যে দ্য মেশিন ইজ পারফর্মিং এফিশিয়েন্টলি, তার মানে ও যে ইনপুটে ওকে যে আমি এনার্জিটা দিচ্ছি সে এফেক্টিভলি এবং ভেরি এফিশিয়েন্টলি ইনপুট এনার্জিকে কনভার্ট করছে ইনটু ইউজফুল আউটপুট ওয়ার্ক। এটা হলো যে তোমার এফিসিয়েন্সির অ্যাকচুয়াল কি মেজার করে একটা মেশিনের। কিন্তু এটা দিয়ে আমরা এফিসিয়েন্সিকে মেজার করতে পারবো না। তাহলে একে মেজার করার জন্য আমার একটা পার্টিকুলার তোমার ডেফিনেশন লাগবে। সেই ডেফিনেশনটা কি? এখানেও আমরা একটা রেশিও নেব। কার মধ্যে রেশিও নেব? আউটপুট ওয়ার্ক আর ইনপুট ওয়ার্ক। তার মানে রেশিও অফ দ্য ইউজফুল ওয়ার্ক ডান বাই দ্য মেশিন অন দ্য লোড, যেটাই হচ্ছে আমার আউটপুট ওয়ার্ক, টু দ্য ওয়ার্ক ডান অন দ্য মেশিন বাই দ্য এফোর্ট, সেটা হচ্ছে আমার ইনপুট ওয়ার্ক। তাহলে আমি এটাকে কি বলবো? ইট ইজ দ্য রেশিও অফ দ্য ইউজফুল ওয়ার্ক ডান বাই দ্য মেশিন অন দ্য লোড। এই যে পুরো কথাটা বললাম, ইউজফুল ওয়ার্ক ডান বাই দ্য মেশিন অন দ্য লোড, দ্যাট ইজ আওয়ার আউটপুট উজ্জয়িনী, টু দ্য আচ্ছা এখানে টোটাল ওয়ার্ক দেওয়া, ধরো তুমি অনেকগুলো এফোর্ট একসাথে অ্যাপ্লাই করেছো, ধরো একটা সিঙ্গেল এফোর্ট নয়, ধরো মোর দ্যান ওয়ান এফোর্টস অ্যাপ্লাই হয়েছে, তখন তোমাকে টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। তাহলে টু দ্য টোটাল ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট অন দ্য মেশিন, এটাই হচ্ছে আমাদের ইনপুট। তাহলে পরে আমি যদি এই পুরো জিনিসটাকে উজ্জয়িনী ইন ওয়ার্ডস লিখতে চাই, তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। কিন্তু জেনারেলি এফিসিয়েন্সিকে আমরা এক্সপ্রেস করি ইন টার্মস অফ পার্সেন্টেজ। সেই কারণের জন্য আমাদের মোর অ্যাকসেপ্টেবল ফর্ম হচ্ছে এই ফর্মটা, আউটপুট ওয়ার্ক বাই ইনপুট ওয়ার্ক or work done by the machine on the load by work done by the effort on the machine multiplied by 100%। তাহলে দেখো এটা হচ্ছে রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটিস। তাহলে পরে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিওর মতন এফিসিয়েন্সিরও কিন্তু কোনো ইউনিট হয় না, কোনো ডাইমেনশন হয় না। এবার ধরো উজ্জয়িনী তোমাকে দুটো মেশিন বলা হলো, একটা মেশিনের এফিসিয়েন্সি সে 95% আর একটা মেশিনের এফিসিয়েন্সি 85%। এই দুটো ভ্যালু থেকে তুমি কি কনক্লুশন ড্র করতে পারো? কি কনক্লুশন তুমি ড্র করতে পারবে উজ্জয়িনী?
স্যার যে যেটা 95% সেটার মানে ওয়ার্ক ইনপুট থেকে ওয়ার্ক আউটপুট অনেকটা বেশি, আর 85%-এ মানে নট অ্যাজ মাচ অ্যাজ 95%-এর মেশিনটা। আচ্ছা, এবার তোমাকে আমি এটা একদম আমি সিম্পল ওয়েতে একটা তোমাকে কোয়েশ্চেন করি। 95% মানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আউটপুট আর ইনপুটটা সেম নয়, তাই তো? হ্যাঁ। 5% মিসিং, আর হুম। 85% মানে 15% মিসিং। এই যে একটা মিসিং ভ্যালু আসছে উজ্জয়িনী, এটা কেন হচ্ছে? স্যার ফ্রিকশন। ফ্রিকশন। ফ্রিকশনের জন্য তুমি কি অবজার্ভ করছো? যদি তুমি একটা মেশিনকে কন্টিনিউ রান করো, মেশিনটা গরম হয়ে ওঠে না উজ্জয়িনী? হিট, হ্যাঁ। এই হিটটা কি একটা এনার্জি, তো ফর্ম অফ এনার্জি তো। আমরা হ্যাঁ স্যার। ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কি পড়েছি? আমরা কি এনার্জিকে ক্রিয়েট করতে পারি? পারি না। তাহলে এই এই যে এনার্জিটা যেটা ডিসিপেটেড হচ্ছে ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি, তাহলে সেটা কোনো একটা জায়গা থেকে কোনো একটা এনার্জি লস হচ্ছে, যেটা কনভার্টেড হচ্ছে ইনটু হিট এনার্জি। তাহলে আমি এই কনসেপ্ট থেকে কি বলতে পারি? যে মেশিনের এফিসিয়েন্সি 85%, তার কেসে মোর এনার্জি ওয়েস্টেড হয়েছে, তাই তো? এটা বলা যাবে। হ্যাঁ। তাহলে পরে আমি এই স্টেটমেন্টটা তাহলে আমি বলতে পারি উজ্জয়িনী, যে এ হায়ার এফিসিয়েন্সি মিন্স লেস এনার্জি ইজ ওয়েস্টেড। দেখো এটা বলা যাবে কি না বলো। হ্যাঁ স্যার। এবার এফিসিয়েন্সি 100% হতে পারে উজ্জয়িনী? তোমার কি মনে হয়? না। আইডিয়াল কেস যদি হতো উজ্জয়িনী, তাহলে পরে আমরা 100 পেতাম, 100% পেতাম। কিন্তু এরকম কোনো মেশিন আমাদের পক্ষে ক্রিয়েট করা পসিবল নয় যেখানে ফ্রিকশন এক্স্যাক্টলি জিরো। আমরা একটু বাদে দেখব সেটা। সেখান থেকে আমাদের দুটো তুমি সেগ্রিগেশন করতে পারো, আইডিয়াল মেশিন, প্র্যাকটিক্যাল মেশিন। প্র্যাকটিক্যালি দেয়ার উইল অলওয়েজ বি সাম ওয়েস্টেজ অফ এনার্জি। এনার্জি ওয়েস্ট হবেই, এবং সেটা হিট এনার্জিতে কনভার্টেড হতে পারে, লাইট এনার্জিতে কনভার্ট হতে। অনেক সময় তুমি দেখবে তোমার স্পার্ক ক্রিয়েটেড হচ্ছে মেশিনারি পার্টসের মধ্যে তোমার ফ্রিকশানের জন্য, সেটা লাইট এনার্জি। সাউন্ড এনার্জি, একটা মেশিন যখন রান করে তখন একটা সাউন্ড থাকে, এগুলো দেখো সবই কিন্তু ডিসিপেটেড হচ্ছে উজ্জয়িনী। এগুলোকে কিন্তু তুমি কখনো কোনো কনস্ট্রাকটিভ ওয়েতে, এফেক্টিভ ওয়েতে তুমি কিন্তু এই এনার্জিগুলোকে কখনো ইউজ করতে পারছো না। এগুলো সব সময়তেই লস। সেই কারণের জন্য 100% এফিসিয়েন্সি আমরা আইডিয়াল কেস ছাড়া, থিওরিটিক্যাল কেস ছাড়া আমরা কখনো পাই না। ক্লিয়ার উজ্জয়িনী এই পার্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার উজ্জয়িনী, এই যে আমরা ফোর্স মাল্টিপ্লায়ার, গেন ইন স্পিড এইগুলো বলেছিলাম, সেগুলোকে এবার আমরা একটু ইকুয়েশনের বাইরে গিয়ে আমরা একটু সিম্পল ওয়েতে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আমি প্রথম যেটা করতে চাই উজ্জয়িনী, সেটা হচ্ছে নাম্বার 1, অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। ফোর্স মাল্টিপ্লায়ার বললে তোমার প্রথমে ব্যাপারটা কিভাবে তুমি জিনিসটাকে অবজার্ভ করবে? ওই ইকুয়েশন টিকুয়েশন এখন বাদ দাও। তোমাকে যদি বলা হয় যে মেশিন ইজ অ্যাক্টিং অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার, তাহলে তুমি খুব সিম্পল ওয়েতে কি বলতে পারো বা কি চিন্তা করতে পারো উজ্জয়িনী? কি চিন্তা তোমার মাথায় আসছে?
স্যার যে একটা স্মল ফোর্স একটা লার্জ লোডকে লিফট করতে পারছে। কারেক্ট। তার মানে কি, যখন মেশিন অ্যাক্ট করছে অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার, তখন আমি মনে করতে পারি যে মেশিনটা অ্যালাউ করছে আমাদেরকে টু ওভারকাম এ লার্জ রেজিস্টিভ ফোর্স অর লোড বাই অ্যাপ্লাইং এ মাচ স্মলার ফোর্স। এটা পড়তে পারি, আমরা চিন্তা করতে পারি, তাই তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলতে পারি, আমি এটাকে বলতে পারি যে এ মেশিন ক্যান অ্যাক্ট অ্যাজ এ ফোর্স multiplier when it allows us to overcome a large resistive force, that is load, by applying a much smaller force, that is effort. এক্সাম্পল কি হতে পারে উজ্জয়িনী? স্যার হ্যামার। হ্যামার? হ্যামার দিয়ে কি করে তুমি লোডকে বা রেজিস্টিভ ফোর্সকে ওভারকাম করবে বাই অ্যাপ্লাইং এ স্মলার ফোর্স? আচ্ছা, এরকম কোনো সিচুয়েশানে কখনো পড়েছো? বাবার সাথে বেরিয়েছো, কোথাও যাচ্ছ, গাড়িটা হঠাৎ করে কিছু প্রবলেম করছে, সেখানে স্টেপনি ইউজ করে গাড়িটাকে কার জ্যাক দিয়ে লিফট করানো হয়েছে, এরকম কোনো সিচুয়েশান কখনো ফেস করেছো? না স্যার। এখনো করনি? আচ্ছা, এটা দেখেছো তুমি ইয়েতে, আমরা মানে টিভিতে বলো, ইয়েতে বলো, সব জায়গাতে দেখি, ধরো একটা কার যদি ধরো কোনো কারণের জন্য ধরো ইঞ্জিন ফাংশন করা বন্ধ করে দিল, তখন গ্যারেজে ফোন করলে, কন্ট্যাক্ট করলে ওরা এসে, দেখেছো একটা কার জ্যাক থাকে যেটাকে ওরা ওই তোমার পা দিয়ে এরকমভাবে তোমার আপ ডাউন পাম্প করলে পরে আস্তে 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 সেটা কারকে লিফট করে। এটা দেখেছো? হ্যাঁ স্যার। ওইটাতে তুমি কি করছো, একটা রিলেটিভলি স্মল ফোর্স অ্যাপ্লাই করছো অন দ্য জ্যাক হ্যান্ডেল, এবং সেটা কি করছে, ম্যাগনিফাইড হচ্ছে হয়ে সেটা ওই হেভি কারকে লিফট করছে। তাহলে এটা ফোর্স মাল্টিপ্লায়ার হলো তো। হ্যাঁ স্যার। তারপর যেটা ক্রোবার, ক্রোবার দিয়ে তুমি একটা ধরো খুব মানে টাইটলি যদি কোনো নেল তোমার একটা কোনো ইয়ের মধ্যে, তোমার ভিতরে তোমার কি বলে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে থাকে, তুমি তাকে সেটাকে ওই হ্যান্ডেলের মধ্যে ডাউনওয়ার্ড পুশ করে তুমি সেটাকে রিমুভ করতে পারছো। বা একটা ক্রোবারকে তুমি একটা অবজেক্টের নিচে প্লেস করে ওই হ্যান্ডেলের লং এন্ডের উপরে ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে সেই হেভি অবজেক্টকে লিফট করতে পারছো। তাহলে দেখো তুমি ফোর্সকে মাল্টিপ্লাই করতে পারছো উজ্জয়িনী। পুলি সিস্টেম, যেখানে পুলি ইউজ করে আমরা হেভি মেটেরিয়ালকে লিফট করি ফ্রম দ্য ফ্লোর, যেটা দেখবে কনস্ট্রাকশন সাইটে খুব ধরা হয়, সেখানে তোমার পুলি সিস্টেমটা ফোর্সকে মাল্টিপ্লাই করছে। তুমি এফোর্ট দিচ্ছ যে অ্যামাউন্টে, তার রেসপেক্টে অনেক হেভি লোডকে তুমি লিফট করাতে পারছো। একটা নাটকে তুমি যদি টাইট বা লুজ করতে চাও, তখন তুমি কি ইউজ করো, স্প্যানার বা রেঞ্জ। এবারে তুমি কি করছো, ওই স্প্যানারের যে লং হ্যান্ডেলটা, তার উপরে তুমি একটা স্মল ফোর্স অ্যাপ্লাই করছো, যেটা আলটিমেটলি একটা লার্জ টার্নিং এফেক্ট প্রডিউস করছে কার, তোমার অ্যাপ্লাইড ফোর্সের। তার মানে একটা লার্জ টর্ক ওই নাটের উপর অ্যাপ্লাইড হচ্ছে, এবং নাটটা আইদার তুমি নাটটাকে টাইট করছো বা নাটটাকে লুজ করছো। তাহলে দেখো এই সব কটা এক্সাম্পলে আমার এফোর্ট হচ্ছে লেস দ্যান লোড, তাই তো? হ্যাঁ স্যার। এফোর্ট যদি লেস দ্যান লোড হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দ্যান 1। তাহলে পরে আমার কাছে এক্সাম্পলস কি কি এলো,
a car jack, a crowbar, a pulley system, a range, etc. এই সব কেসে, in all these cases effort is less than the load. তাহলে এফোর্ট যদি লেস দ্যান লোড হয় উজ্জয়িনী, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দ্যান 1। এবার এখানে কি হচ্ছে উজ্জয়িনী, এখানে তুমি অ্যাকচুয়ালি এই কন্ডিশনটাকে অ্যাচিভ করার জন্য তুমি কি দেখতে পাচ্ছ, তুমি যে এফোর্টটা অ্যাপ্লাই করছো সেই এফোর্টটা তুমি কোথায় অ্যাপ্লাই করছো, একটা কার জ্যাকের হ্যান্ডেলের উপরে। এবার কার জ্যাকের হ্যান্ডেলটা তুমি যতটা অ্যামাউন্টে ডিসপ্লেস করছো উজ্জয়িনী, কার কিন্তু লিফট হচ্ছে তার থেকে অনেক কম অ্যামাউন্টে। রিপিটেডলি আমি যখন এই ডিসপ্লেসমেন্টটাকে করছি হ্যান্ডেলের উপর, রিপিটেডলি ফোর্স অ্যাপ্লাই করছি, গ্র্যাজুয়ালি আমি দেখছি কারটা লিফটেড হচ্ছে। তার মানে এই কন্ডিশনটা অ্যাচিভ করতে গেলে পরে আমাকে এফোর্টকে ইউজুয়ালি মুভ করাতে হচ্ছে থ্রু এ গ্রেটার ডিস্টেন্স কম্পেয়ার টু দ্য লোড। এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে আমি কি বলবো, টু অ্যাচিভ দিস দ্য এফোর্ট ইউজুয়ালি মুভস থ্রু এ লার্জার ডিস্টেন্স দ্যান দ্য লোড। তাহলে এই যদি কন্ডিশনটা হয় উজ্জয়িনী, তাহলে পরে আমি কি বলতে পারবো, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট ইজ গ্রেটার দ্যান দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট যদি গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট অফ লোড হয়, তাহলে ভেলোসিটি রেশিও গ্রেটার দ্যান 1। কেন? কারণ দেখো ভেলোসিটি রেশিও ছিল ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড। এবার আগের কন্ডিশনটাকে আমরা রিলেট করাতে পারলাম কিনা বলো উজ্জয়িনী। তাহলে ফোর্স মাল্টিপ্লায়ার মানে কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ গ্রেটার দ্যান 1, ভেলোসিটি রেশিও ইজ অলসো গ্রেটার দ্যান 1। নেক্সট হচ্ছে উজ্জয়িনী সেকেন্ড কেস। সেকেন্ড কেস কি, অ্যাজ এ ভেলোসিটি অর স্পিড মাল্টিপ্লায়ার। এখানে কি হবে, স্মল মুভমেন্ট অফ এফোর্ট হবে, আর রেজাল্টে কি পাবো, লার্জ অ্যান্ড ফাস্টার মুভমেন্ট অফ দ্য লোড। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে এ মেশিন ক্যান অ্যাক্ট অ্যাজ এ velocity multiplier when a small movement of effort results in a larger and faster movement of load. তুমি ধরো ভেজিটেবল কাট করছো নাইফ দিয়ে, তুমি এফোর্টটা কোথায় অ্যাপ্লাই করছো, হ্যান্ডেলের উপরে। এবার তুমি চিন্তা করে দেখো, হ্যান্ডেল কিন্তু রিলেটিভলি স্মল ডিস্টেন্স কভার করছে, কিন্তু নাইফের ব্লেড যেটা আর কি তোমার ভেজিটেবলের উপর সাপোর্টেড রয়েছে, মানে সেই যে লোড পয়েন্টটা সেটা কিন্তু একটা লার্জার ডিস্টেন্স কভার করছে। তাই জন্য খুব সুইফটলি আমরা ভেজিটেবলকে কাট করতে পারছি। ক্রিকেট খেলা হচ্ছে, ধরো একজন ক্রিকেটার, একটা ব্যাটসম্যান ধরো ব্যাটকে যখন সুইং করছে, তখন তুমি চিন্তা করে দেখো তো তার হাত বা রিস্ট কতটা অ্যামাউন্টে সুইং হয়। ব্যাটটা তোমার আলটিমেটলি যখন ব্যাটটা সুইং করছে, তখন হ্যান্ড বা রিস্ট ব্যাটের হ্যান্ডেলের উপর এফোর্ট দিচ্ছে, এবং এই এফোর্টের ডিসপ্লেসমেন্টটা দেখো রিলেটিভলি স্মল, কিন্তু ব্যাটের যেটা তোমার ফার এন্ড,
যেখানে বলটা হিট করছে, যেখানে ধরো 6 মারছে, সেটা কিন্তু একটা দেখো লার্জার ডিস্টেন্স মুভ করছে উইথ এ গ্রেটার স্পিড অর হায়ার স্পিড। ধরো তুমি বাইসাইকেল চালিয়ে কোথাও যাচ্ছ, তোমার বাইসাইকেলের মধ্যে গিয়ার মেকানিজম রয়েছে। এবারে তুমি যদি যখন পেডেল করছো, তখন তুমি যখন স্লোলি পেডেল করছো, তুমি যদি গিয়ারের রোটেশনটা দেখো, তুমি দেখবে গিয়ার কিন্তু অনেক ফাস্ট রোটেট করছে। গিয়ার ফাস্ট রোটেট করছে মানে রোটেশন অফ দ্য রেয়ার হুইল ফাস্ট হচ্ছে, তাহলে পরে হাই স্পিড তুমি গেন করতে পারছো। কারণ একটা সাইকেল যখন হাই স্পিডে যায়, তখন যে স্পিডে সাইকেল মুভ করছে বা যে স্পিডে তোমার রেয়ার হুইল রোটেট করে, তার থেকে কিন্তু অনেক কম স্পিডে কিন্তু তোমার পেডেল কিন্তু রোটেট করে। তাহলে দেখো এই সবকটা কেসে আমরা কি অবজার্ভ করছি, এখানে আমরা অবজার্ভ করছি যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অফ দ্য এফোর্ট লোডের রেসপেক্টে স্মল। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, লার্জার অ্যান্ড ফাস্টার মুভমেন্ট অফ লোড। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে পরে এই কেসে আমরা কি পাচ্ছি, এফোর্ট ইজ লেস দ্যান লোড, সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ লেস দ্যান 1, এটা পাচ্ছি। আবার কি পাচ্ছি, ডিসপ্লেসমেন্ট অফ লোড ইজ গ্রেটার দ্যান দ্য greater than the displacement of effort। তার মানে আমি যদি ওই ইয়ের টার্মে বলি, dl is greater than d suffix e, তাহলে আমাদের কাছে অপশানটা কি, ভেলোসিটি রেশিও ইজ লেস দ্যান 1। তাহলে পরে যখন ভেলোসিটি মাল্টিপ্লায়ার অর স্পিড মাল্টিপ্লায়ার হিসাবে অ্যাক্ট করছে মেশিন, তখন বোথ দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিও আর লেস দ্যান 1। দেখো এটা ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আর থার্ড কেসটা কি ছিল, টু চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এফোর্ট। এই কন্ডিশনটা আমরা কখন পেয়েছিলাম উজ্জয়িনী, যেখানে আমাদের অ্যাপ্লাইড ফোর্স আর এফোর্ট আর লোডটা সেম, অর ডিসপ্লেসমেন্ট অফ লোড আর ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট হচ্ছে সেম। ধরো তুমি ওয়েলের থেকে ওয়াটারকে ড্র করছো, তোমার কাছে একটা সিঙ্গেল ফিক্সড পুলি আছে। তুমি এখানে কি করছো, রোপটা পুলির উপর দিয়ে পাস করছে, তুমি রোপটাকে ডাউনওয়ার্ড ডাইরেকশানে পুল করছো, বাকেট ফুল অফ ওয়াটার সেটা আপওয়ার্ড ডাইরেকশানে মুভ করছে। তাহলে এখানে পুলি কি করছে, ডাইরেকশান অফ এফোর্টকে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে দেখো চেঞ্জ করে দিচ্ছে। তুমি যদি পুলি ইউজ না করে, তুমি যদি বালতিটার সঙ্গে রোপটাকে কানেক্ট করে জল ভরে তুমি যদি বালতিটাকে ডাইরেক্ট যদি তুমি লিফট করতে, তাহলে তোমাকে রোপ দিয়ে তোমাকে আপওয়ার্ড ডাইরেকশানে তোমার ওই বাকেটটা যেটা ফুল অফ ওয়াটার সেটাকে লিফট করতে হতো। এখানে পুলি কিন্তু বাকেটকে লিফট করতেই হেল্প করছে, কিন্তু তুমি এবার কিন্তু এফোর্টটা আপওয়ার্ড ডাইরেকশানে অ্যাপ্লাই করছো না, এফোর্টটা কিন্তু তুমি ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাপ্লাই করছো বাই ইউজিং ইয়োর বডি ওয়েট। তাহলে এখানে এই সিঙ্গল ফিক্সড পুলি ডাইরেকশন অফ এফোর্টকে চেঞ্জ করে দিচ্ছে। ঠিক একই রকমভাবে ফ্ল্যাগ পোলের মধ্যে যে পুলিটা থাকে, সেটা দেখো একজন পার্সন গ্রাউন্ডের থেকে ফ্ল্যাগকে আপওয়ার্ডে তোমার রেস করছে, কিন্তু সে ফোর্সটা দেখো অ্যাপ্লাই করছে ডাউনওয়ার্ড ডাইরেকশানে। তাহলে এই সব কেসে আমরা কি পেয়েছি, এফোর্ট ইজ ইকুয়াল টু লোড আর ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট ইজ ইকুয়াল টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড। এটা ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ। আচ্ছা,
আর একটা পার্ট আমরা এখানে পেতে পারি উজ্জয়িনী, সেটা তোমাকে একটু বলে দিই। সেটা হচ্ছে টু চেঞ্জ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্ট। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে, ধরা যাক তোমার টেবিলের মধ্যে একটা হট অবজেক্ট রয়েছে, বা ধরো তুমি কেমিস্ট্রি ল্যাবের মধ্যে ধরো কোনো কিছু একটা সাবস্টেন্সকে হিট করছো। এবার ওই হট অবজেক্টটা বা সাবস্টেন্সটাকে তোমাকে মুভ করাতে হবে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। তখন তুমি কি ইউজ করবে? তুমি টং ইউজ করবে। তাহলে এই টং জাতীয় জিনিসকে আমরা ইউজ করে আমরা হট অবজেক্টকে পিক করি। এবার এখানে তুমি এফোর্টটা কোথায় অ্যাপ্লাই করছো? টংয়ের হ্যান্ডেলে। এবং সেই ফোর্সটা আলটিমেটলি টংয়ের টিপ দিয়ে ওই অবজেক্টের উপর এক্সার্টেড হচ্ছে। তাহলে তুমি দেখো এই টংকে ইউজ করে তোমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সকে থ্রু দ্য তোমার হ্যান্ডেল অর দ্য তোমার সাইডস অফ দ্য, বা তোমার বলতে পারো তোমার আর্ম অফ দ্য টং, তুমি সেটাকে শিফট করাচ্ছ অন দ্য টিপস অফ দ্য টং টু লিফট দ্যাট হট অবজেক্ট। তাহলে তোমার এখানে হ্যান্ড থাকছে অ্যাওয়ে ফ্রম দ্য হিট। তাহলে এখানে তুমি মেশিনকে ইউজ করছো টু চেঞ্জ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য এফোর্ট। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই চারটে পার্টে একটা সিম্পল মেশিন ফাংশন করতে পারে, চারটে ভাবে সিম্পল মেশিন ফাংশন করতে পারে উজ্জয়িনী। এইবার একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি, একটা মেশিন সাইমালটেনিয়াসলি ফোর্স মাল্টিপ্লায়ার আর স্পিড মাল্টিপ্লায়ার হিসাবে অ্যাক্ট করতে পারে, বা সেই মেশিনকে কি আমরা ইউজ করতে পারি? তোমার কি মনে হয়? স্যার না। কেন পারি না? স্যার মানে for instance mechanical advantage at the same time more than one or less than one তো হতে পারে না। হুম আর velocity ratio হুম also মানে more than one or less than one তো হতে পারে না। একদম। বা এরকমও কখনো হতে পারে না উজ্জয়িনী, মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান ওয়ান হচ্ছে, আবার তোমার মানে ধরো আমি এরকম ব্যাপারটা বললাম, যদি গেন ইন ফোর্স হয় উজ্জয়িনী, তাহলে গেন ইন ফোর্স মানে কি হবে? এফোর্ট লোডের থেকে বেশি ফাস্ট মুভ করবে, না লোড এফোর্টের থেকে বেশি ফাস্ট মুভ করবে? একটু আগে কি ডিসকাস করলাম? মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান ওয়ান মানেই তো আলটিমেটলি কি ফোর্স মাল্টিপ্লায়ার, তাই তো? হ্যাঁ। এবার ফোর্স মাল্টিপ্লায়ার হলে লোড ফাস্টার মুভ করে না স্লোয়ার মুভ করে, বা ডিসপ্লেসমেন্ট অফ দ্য লোড এফোর্টের থেকে বেশি হয় না কম হয়? এফর্টের থেকে কম হয় না, হ্যাঁ সরি, হ্যাঁ কম হয়, এফোর্টের থেকে কম হয়। তাহলে এফোর্টের থেকে কম হওয়ার জন্য ভেলোসিটি রেশিওটা গ্রেটার দ্যান ওয়ান হয়, তাই তো? হ্যাঁ। তাহলে পরে এই কন্ডিশনে যেখানে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান ওয়ান,
সেখানে ভেলোসিটি রেশিও কোনো কন্ডিশনে লেস দ্যান 1 হতে পারছে না, ভেলোসিটি রেশিওকে গ্রেটার দ্যান 1ই হতে হচ্ছে উজ্জয়িনী। এফোর্ট মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 কখন হলো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 হলো যখন এফোর্ট হচ্ছে লেস দ্যান লোড, তাই তো? কেন মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে তোমার লোড ডিভাইডেড বাই এফোর্ট, তাহলে এফোর্ট যদি লেস দ্যান লোড হয় মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। এবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ যখন গ্রেটার দ্যান 1 তখন ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট হচ্ছে মোর দ্যান দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড, এটা অবভিয়াসলি হতেই হচ্ছে। হ্যাঁ, তাহলে পরে এই কন্ডিশনে আমি কোনোভাবে অপোজিট পার্টটাকে ক্রিয়েট করতে পারবো না যেখানে ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট হবে লেস দ্যান দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড। তার মানে এরকম কোনো সিচুয়েশান সম্ভব নয় যে তুমি যেটা বললে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ সাইমালটেনিয়াসলি গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 হতে পারে না, এটাও যেরকম ট্রু সেরকম একই রকমভাবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1 বাট ভেলোসিটি রেশিও ইজ লেস দ্যান 1 এটাও কিন্তু কখনো সম্ভব নয় উজ্জয়িনী। সেই কারণের জন্য মেশিনকে আমরা আইদার ইউজ করব ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে অর ইউজ করব স্পিড মাল্টিপ্লায়ার হিসাবে, কিন্তু দুজনকে সাইমালটেনিয়াসলি আমরা কখনো অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার অ্যান্ড অ্যাজ এ স্পিড মাল্টিপ্লায়ার কখনো ইউজ করতে পারবো না। যেটা যদি হতো তাহলে পরে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটাই তোমার ওবেড হতো না, সেখানে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালটাই আমাদের এখানে ভায়োলেটেড হয়ে যেত। দেখো এটা ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা যেটা করব উজ্জয়িনী, নেক্সট যে টপিকটা আমরা ডিসকাস করব সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ এ মেশিন। এই প্রিন্সিপাল অফ এ মেশিনটা ডিসকাস করতে গেলে পরে উজ্জয়িনী আমাদের দুটো পয়েন্টকে মনে রাখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে তুমি যখন এফোর্টটা অ্যাপ্লাই করছো একটা মেশিনের উপর সেটা একটা পার্টিকুলার কোনো পয়েন্টে অ্যাপ্লাইড হচ্ছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে এফোর্ট পয়েন্ট। আর যে পয়েন্টে মেশিন নিজে ফোর্স এক্সার্ট করে ওভারকাম করছে লোড এবং যার জন্য তুমি আউটপুট এনার্জি পাচ্ছ, ইউজফুল ওয়ার্ক পাচ্ছ ফ্রম দ্য মেশিন, সেই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে লোড পয়েন্ট। তাহলে দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে এফোর্ট পয়েন্ট। এফোর্ট পয়েন্ট আমি কি বলছি? দ্য পয়েন্ট at which an input energy or effort is applied to a machine। আর নেক্সট হচ্ছে লোড পয়েন্ট। লোড পয়েন্টটা কি? লোড পয়েন্ট হচ্ছে দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য মেশিন exerts force to overcome the load and provides output energy or useful work। এবার যদি আমি ওই সিঙ্গল পুলি যেটা ইউজ করে আমরা বাকেট ফুল অফ ওয়াটার যেটাকে পুল করছি ফ্রম দ্য ওয়েল, এই এক্সাম্পলটা নিই, এখানে এফোর্টটা অ্যাপ্লাই করছো কি রোপের একটা এন্ডে ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশান। তাহলে রোপের যে এন্ডে তুমি এফোর্টটা অ্যাপ্লাই করছো ডাউনওয়ার্ড ডাইরেকশানে সেইটা হচ্ছে আমাদের এফোর্ট পয়েন্ট। আর রোপের অন্য এন্ডে কানেক্টেড রয়েছে ওই বাকেটটা, তাহলে এবারে আদার এন্ড অফ দ্য রোড ভায়া দ্যাট পুলি একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে অন দ্যাট বাকেট। তাহলে বাকেটের উপর যে পয়েন্টে এই আপওয়ার্ড ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা হচ্ছে আমার লোড পয়েন্ট, যেটা আলটিমেটলি ওই বাকেট যেটা ফুল অফ ওয়াটার রয়েছে তার লোডকে বা ওয়েটকে ওভারকাম করছে।
তাহলে পরে এই চিন্তাটাকে মাথায় রেখে আমরা এইভাবে ইনপুট এনার্জিকে ডিফাইন করতে পারি উজ্জয়িনী। তাহলে ইনপুট এনার্জি ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, ওয়ার্ক ডান অ্যাট দ্য এফোর্ট পয়েন্ট। ইনপুট এনার্জি কে দেবে? তুমি দিচ্ছ। তাহলে ওয়ার্ক ডান কে করছো? তুমি করছো। তাহলে তুমি ওয়ার্ক ডানটা কোথায় করবে? অ্যাট দ্য এফোর্ট পয়েন্টে ওয়ার্ক ডান করবে। সেই কারণের জন্য আমরা এভাবেও লিখতে পারি উজ্জয়িনী, অর ইনপুট এনার্জি ইজ ইকুয়াল টু এফোর্ট, যেটা তুমি অ্যাপ্লাই করলে, মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট। এটাকেই আমরা লিখেছিলাম ওই টার্মিনোলজি দিয়ে উজ্জয়িনী, ই মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট। দেখো এটা ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। তাহলে একই রকম ভাবে আউটপুট এনার্জি ইজ ইকুয়াল টু কি বলবো? তাহলে আউটপুট এনার্জি হবে ওয়ার্ক ডান অ্যাট দ্য লোড পয়েন্ট। তাহলে আমরা আউটপুট এনার্জি ইজ ইকুয়াল টু এবার কি লিখব? লোড মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড, সরি, এল মাল্টিপ্লাইড বাই ডি সাফিক্স এল। এবার এই যে তোমার একটা মেশিনের ফান্ডামেন্টাল, তোমার একটা মেশিনের অপারেশনের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এটা ডিরাইভড হয় উজ্জয়িনী ফ্রম দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটার উপর বেস করে এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অপারেশনিং এ মেশিন, এটা কিন্তু ডিরাইভড হয়। তার মানে কি? তার মানে হচ্ছে ইউজফুল ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, যেটাকে আমি বলছি আউটপুট এনার্জি, দ্যাট ক্যান নেভার বি গ্রেটার দ্যান ওয়ার্ক ডান অন দ্য মেশিন, যেটাকে আমি বলছি হচ্ছে ইনপুট এনার্জি। তার মানে প্র্যাকটিক্যালি সমস্ত কেসে, সেটা তুমি আইডিয়াল মেশিন নাও বা প্র্যাকটিক্যাল মেশিন নাও, আউটপুট ওয়ার্ক মাস্ট অলওয়েজ বি ইকুয়াল টু ইনপুট ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল। তাহলে এরকম কোনো মেশিন ক্রিয়েট করা পসিবল নয় যার এফিসিয়েন্সি হচ্ছে গ্রেটার দ্যান 100%। তার মানে ইটা গ্রেটার দ্যান 1। তার মানে আমি বলতে পারি নো মেশিন ক্যান বি ডেভেলপড হুইচ হ্যাজ অ্যান এফিসিয়েন্সি গ্রেটার দ্যান 100%। এইবার আমার ওই ক্লাসিফিকেশনটা আসবে উজ্জয়িনী। ক্লাসিফিকেশনটা কি? এ বাবা, এটা কি হলো গো? এক মিনিট, ও সরি, এটা অন্য কোনো ইয়ে খুলে গেছে। হ্যাঁ, ক্লাসিফিকেশনটা কি? ক্লাসিফিকেশনটা হচ্ছে আইডিয়াল মেশিন, প্র্যাকটিক্যাল মেশিন। আইডিয়াল মেশিন মনে রাখবে, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। এই কনসেপ্টে নো লস অফ এনার্জি ইজ দেয়ার ইন এনি ফর্ম। কোনো ফর্মে কোনো এনার্জি লস হচ্ছে না। এটা কখন পসিবল? এটা পসিবল যদি তুমি ওই মেশিনের প্রত্যেকটা পার্টকে ওয়েটলেস রাখতে পারো, যদি মুভিং পার্টের মধ্যে এবং সারাউন্ডিংয়ের সাথে কোনো রকম ফ্রিকশন না থাকে, আর যদি প্রত্যেকটা পার্ট হয় পারফেক্টলি রিজিড, তার মানে আন্ডার দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স তাদের মলিকিউলার লেভেলেও কোনো ডিফরমেশন হবে না। যদি এই তিনটে কন্ডিশনকে আমি স্যাটিসফাই করিয়ে কোনো মেশিনকে ক্রিয়েট করতে পারি, then and only then it will be an ideal machine where
there will be absolutely no loss of energy in any form. তার মানে আইডিয়াল মেশিনের কেসে আমি কি কি পেতে পারি উজ্জয়িনী? নাম্বার ওয়ান, ইটস পার্টস আর ওয়েটলেস। বি কি বলতে পারি? দেয়ার ইজ নো ফ্রিকশন বিটুইন দ্য মুভিং পার্টস or with the surroundings। আর থার্ড কি বলতে পারি? all the parts of the machine are perfectly rigid, that is they do not deform। মলিকুলার লেভেলেও কোনো ডিফরমেশন নেই। যদি এই কন্ডিশন স্যাটিসফাই হয় তবে ইন দিস বলা নয়, ইন সাচ এ মেশিন আমরা কি পাবো? দ্য আউটপুট এনার্জি ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ইনপুট এনার্জি। তাহলে আইডিয়াল মেশিনকে যদি আমাকে সিম্পলিফাই করতে বলে বা আইডিয়াল মেশিনকে ডিফাইন করতে বলে, তাহলে আমার ডেফিনেশন হবে ইট ইজ এ মেশিন ইন হুইচ দেয়ার ইজ নো লস অফ এনার্জি ইন এনি ওয়ে। আর এই টাইপের মেশিনের দ্য এফিসিয়েন্সি অফ সাচ এ মেশিন ইজ 100%। প্র্যাকটিক্যালি এরকম কোনো মেশিন কখনো এক্সিস্ট করতে পারে না। তাহলে আইডিয়াল মেশিনের কনসেপ্টটা কি কাজের জন্য লাগে উজ্জয়িনী? এটাকে ইউজ করা হয় একটা বেঞ্চমার্ক হিসাবে টু ইভ্যালুয়েট the performances of practical or actual machines। এটা ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, আর সেকেন্ড পার্টটা কি? প্র্যাকটিক্যাল অর অ্যাকচুয়াল মেশিন। অ্যাকচুয়াল মেশিন মানে যেটা রিয়েল ওয়ার্ল্ডে পারফর্ম হচ্ছে। এখানে some amount of input energy will always be lost to overcome the internal resistances and the other dissipative forces present within that machine। তার মানে ইউজফুল আউটপুট ওয়ার্ক বা আউটপুট এনার্জি ইজ অলওয়েজ লেস দ্যান দ্য ইনপুট এনার্জি। তাহলে আমি এখানে বলবো কি এই কন্ডিশনে আমি বলবো ইন সাচ মেশিনস সাম অ্যামাউন্ট অফ ইনপুট এনার্জি ইজ অলওয়েজ লস্ট টু ওভারকাম দ্য internal resistances and other dissipative forces। দাঁড়াও তো, বাবা ফোন করছেন, 1 মিনিট। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আপনি ক্লোন ভয়েসটা থেকে সিলেক্ট করুন স্যার, ওই ইয়ে থেকে। হ্যাঁ ওই ভয়েসের মধ্যে স্যার আপনি সিলেক্ট ভয়েসের আন্ডারে যখন ডাউন অ্যারোটাতে ক্লিক করবেন তখন স্যার নিচের দিকে দেখুন ক্লোন ভয়েসটা থাকবে।
হ্যাঁ উজ্জয়িনী, আমার কথা শুনতে পাচ্ছো? উজ্জয়িনী, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। এই এতক্ষণে তোমার কথা আমি শুনতে পেলাম। আচ্ছা, তাহলে আমার এখানে কি হচ্ছে, সাম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অলওয়েজ লস্ট টু ওভারকাম দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্সেস। ইন্টারনাল রেজিস্ট্যান্সেস মানেই হচ্ছে উজ্জয়িনী ফ্রিকশন। আর ফ্রিকশন ছাড়া যদি অন্য কোনো যখন আমার কোনো কোনো মেশিনের মধ্যে যেখানে লিকুইড পার্ট থাকবে, সেখানে লিকুইডের যে ফ্রিকশন সেটাকে আমরা ভিসকোসিটি বলি, ওই জন্য আদার ডিসিপেটিভ ফোর্সেস বলা হলো। তার মানে এটা একটা জিনিসকেই সিগনিফাই করছে। কি সিগনিফাই করছে? সো দ্য ইউজফুল আউটপুট এনার্জি অর ওয়ার্ক ইজ অলওয়েজ লেস দ্যান দ্য ইনপুট এনার্জি। তাহলে পরে আমি যদি ম্যাথামেটিক্যালি এই কন্ডিশনটাকে ইন ওয়ার্ডস লিখতে চাই উজ্জয়িনী, তাহলে এই কন্ডিশনটা আসছে। তার মানে আমার আলটিমেটলি এফিসিয়েন্সি ইজ অলওয়েজ লেস দ্যান 100%। তাহলে যদি আমাকে বলে একটা মেশিনের এফিসিয়েন্সি 80%, তার মানে কি? এটা সিম্পলি এটা মিন করছে যে ইনপুট এনার্জিটা সাপ্লাই করা হচ্ছে তার 80%কে মেশিন ইউজফুল ওয়ার্কে বা আউটপুট এনার্জিতে কনভার্ট করতে পেরেছে। আর যে রিমেনিং 20% অফ দ্য সাপ্লাইড এনার্জি ছিল সেটা লস্ট হয়েছে ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি এটসেট্রা। এবার তুমি যদি আমাকে বলো এই লস এনার্জিটা বা লস অফ এনার্জিটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে একটা মেশিনের মধ্যে মুভিং পার্টস আছে উজ্জয়িনী। এই পার্টসগুলোর নিজেদের ওয়েট আছে। তাহলে পরে তোমার ইনপুট যখন পার্টসগুলো মুভ করছে, তখন তোমার ইনপুট এনার্জির একটা পার্ট ইউজড হচ্ছে টু মুভ দিস পার্টস। তার মানে কি? এনার্জির যে অ্যামাউন্টটা ওই যে পার্টস যাদের ওয়েট আছে তাদেরকে মুভ করানোর জন্য ইউজড হয়ে যাচ্ছে, সেটাকে তুমি কখনোই তোমার ইউজফুল আউটপুটে অ্যাভেলেবেল পাচ্ছ না। এটা একটা রিজন। সেকেন্ড রিজন কি হতে পারে? সেকেন্ড রিজন হচ্ছে অবভিয়াসলি ফ্রিকশান। ফ্রিকশান এক্সিস্ট করবেই। তাহলে পরে মুভিং পার্টসের মধ্যে যখন ফ্রিকশান রয়েছে বা মেশিনের সাথে সারাউন্ডিংয়ের ফ্রিকশান রয়েছে, ফ্রিকশানকে ওভারকাম করার জন্য ইন্টারনাল এনার্জির একটা পার্ট ওয়েস্টেড হচ্ছে, যেটা আলটিমেটলি হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে এবং যেটাকে তুমি ইউজফুল ওয়ার্কে পাচ্ছ না। আর একটা কি? ইলাস্টিক ডিফরমেশন অফ দ্য পার্টস। কোনো মেশিনের কোনো পার্ট পারফেক্টলি রিজিড নয়। তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করছো সেই পার্টসগুলো কম্প্রেসড হতে পারে, ইলংগেটেড হতে পারে মানে স্ট্রেচড হতে পারে, বা স্লাইটলি বেন্ডও করতে পারে। তাহলে পরে আমাদের এই পার্টে সেটা আমরা এই মোমেন্টে ডিসকাস করার জায়গা নেই। যখনই তুমি একটা কোনো বডিকে তুমি ডিফর্ম করবে, তখনই ওই বডির মধ্যে ডিফরমেশনের জন্য একটা এনার্জি স্টোরড হবে যেটা কমপ্লিটলি রিকভারেবল নয়। যতটা এনার্জি স্টোর হলো ডিফরমেশনের জন্য, যখন আবার ডিফর্মড অবস্থা থেকে ও প্রিভিয়াস নন ডিফর্মড সিচুয়েশানে ব্যাক করে আসবে, তখনও যতটা এনার্জি স্টোর করেছিল পুরোটাকে তুমি রিকভার করতে পারবে না। সেখানে একটা স্লাইট অ্যামাউন্ট অফ এনার্জি লস হবে। তাহলে পরে এই তিনটে ফ্যাক্টরের জন্য প্র্যাকটিক্যাল বা অ্যাকচুয়াল মেশিনে লস অফ এনার্জি হয়। তাহলে আমি কি বলবো? দ্য লস অফ এনার্জি ইন অ্যান actual machine occurs due to number 1 work done in moving the parts of the machine, number 2
work done in overcoming the friction, and number 3 elastic deformation of the parts। এই তিনটের জন্য এনার্জি লস হচ্ছে। ওয়ার্ক ডান ইন মুভিং দ্য পার্টস মানে পার্টসের নিজের ওয়েট আছে, সেই ওয়েটগুলোর আছে এই অবস্থাতে লোডকে তুমি যেই মোমেন্টে শিফট করাবে, মুভ করাবে, তোমার ইনপুট এনার্জি লস হবে, কিছুটা ইনপুট এনার্জি তোমার ওখানে ইউজড হয়ে যাবে যেটা তুমি পাবে না। ফ্রিকশানের জন্য তো এনার্জি লস হচ্ছেই, আর যেটা বললাম ডিফর্মড অবস্থাতে ওই পার্টসের ভিতরে যে এনার্জিটা স্টোরড হচ্ছে, যেটাকে আমরা বলি ইলাস্টিক এনার্জি, সেটা কমপ্লিটলি রিকভারেবল নয়। ডিফর্মড সিচুয়েশান বা ডিফর্মড স্টেট থেকে ও যখন আবার ওর অ্যাকচুয়াল বা অরিজিনাল স্টেটে ব্যাক করে আসবে, তখন কিন্তু যা এনার্জি স্টোর ছিল পুরোটা তুমি ফিরে পাবে না, কিছুটা এনার্জি সেখান থেকে লস হয়ে যাবে। সেই জন্য প্র্যাকটিক্যাল অর অ্যাকচুয়াল মেশিনে আউটপুট এনার্জি অর ইউজফুল আউটপুট ওয়ার্ক ইজ অলওয়েজ লেস দ্যান দ্য ইনপুট ওয়ার্ক অর ইনপুট এনার্জি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এই অবধি আজকে আমরা ডিসকাস করলাম উজ্জয়িনী। নেক্সট ক্লাসে আমরা এফিসিয়েন্সি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিওর একটা রিলেশন ডিরাইভ করব। তারপর আমরা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 টাইপ অফ লিভার্স, তাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, তাদের স্ট্রাকচার কীরকম, এই পার্টগুলো এক্সাম্পলস, এই পার্টগুলো ডিসকাস করে আমরা তারপরে চলে যাব হচ্ছে পুলি পার্টটাতে। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাশন হলো ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা এই অবধি থাক। নেক্সট দিন আমরা ওই রিলেশনটা থেকে স্টার্ট করে তারপর আমরা লিভারের পার্টে শিফট করব। ঠিক আছে উজ্জয়িনী? তাহলে আজকে ক্লাসটা শেষ করছি। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট উজ্জয়িনী।